সেখানে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা কমিটমেন্ট ছিল, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরে একবারে অস্বীকার করেছে। ক্ষমতা আসার পরে আপনি সিটি কর্পোরেশন ইলেকশন দিয়েছে, সেখানে বিএনপির ভরাডুবি হয়েছিল। যখন ভরাডুবি হয়েছিল তখনই তারা কি করলেন, নিজের মতো করে মাগুরার একটা ইলেকশন দিলেন। মাগুরা ইলেকশন আপনাদের 15 জন মারা গিয়েছিল। পরবর্তীতে আন্দোলন হয়েছে, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পরবর্তীতে ঠিকই বিএনপি মেনে নিয়েছে। বিএনপির ইতিহাস এটাই বলে যে তারা যে কোনো কিছু এই যে রক্তের বিনিময়ে পরবর্তীতে মেনে নেয়, এটা ঠিক না। এবারের গণভোটের বিষয়ে জামাত থেকে বারবার বলা হয়েছে গণভোটটা আগে হইতে হবে, কারণ বিএনপি ক্ষমতা আসলে গণভোটকে অস্বীকার করবে। এনসিপি ওদের বয়স কম, অল্প বয়স, এই জন্য ওরা বুঝে না, বিএনপির ইতিহাস সম্বন্ধে জানে না। জামাত তো বিএনপির ইতিহাস সম্বন্ধে জানে, কারণ একসাথে ছিল অনেকদিন, একসাথে সংসার করেছে। সংসার মানে স্বামী স্ত্রী একজনের বিষয় সবচেয়ে বেশি জানে, একসাথে তো সংসার করেছে, এই জন্য তারা জানে। কিন্তু ওই দিন গণভোট একই দিনে হবে, এনসিপি বলেছে গণভোট একই দিনে হবে, আবার বিএনপি বলেছে একই দিনে হবে। সেদিন জামাত বলেছে না, আগে হইতে হবে। তারপরেও জনগণের সাথে মেনে নিয়েছিল। কিন্তু আমরা দেখলাম গণভোট হওয়ার পর থেকে কি শুনলাম, এক বাবার 2টা সন্তান, একটা সন্তান অবৈধ, একটা সন্তান বৈধ। আরে ভাই, আপনি সংবিধানের কথা বলেন, গণভোটটা এমন একটা জিনিস, গণভোটটা হচ্ছে আমাদের সংবিধানের সবচেয়ে বড় আর্টিকেল, যেটাকে বলে সেটাকে বলে সংবিধান, এবং আমাদের দেশ সবকিছুর উপর হচ্ছে সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল। জনগণের অভিপ্রায় হচ্ছে আমাদের সবার ঊর্ধ্বে। আপনি দেখেছেন, আমি মনে করি কনস্টিটিউশনের উপরে প্রিভেল করবে গণভোট। মানে আপনি হয়তো এই শব্দটা বললে আপনার কাছে মনে হবে যে আপনি কনস্টিটিউশনের উপরে কি গণভোটে নিয়ে যাচ্ছেন। আপনি দেখেন, আমাদের কনস্টিটিউশন 1971 সালে 72 সালে যে কনস্টিটিউশনটা হয়েছে, কনস্টিটিউশনের এই ছিল হচ্ছে গণপরিষদ হয়েছে। গণপরিষদে কারা, পাকিস্তানের শাসনতন্ত্র তৈরি করার জন্য যারা নির্বাচিত হয়েছিল তারা আমাদের সংবিধান তৈরি করেছিল। সংবিধান গণপরিষদ করা হয়েছে, কিন্তু পরবর্তী দরকার ছিল মূলনীতি কি হবে এটা নিয়ে একটা গণভোট হওয়ার দরকার ছিল। সেদিন কিন্তু সেটা নিয়ে গণভোট হয়নি। ওই যারা পাকিস্তানের শাসন ব্যবস্থা তৈরি করার জন্য নির্বাচিত হয়েছেন তারাই ভোট দিয়ে তারাই হচ্ছে গণপরিষদ তৈরি করে। তার মানে কি, আমাদের যে 72 যে সংবিধান, এটা কিন্তু জনগণের সলেম এক্সপ্রেশন না। কিন্তু এই গণভোটটা কি, এই গণভোটটা কিন্তু জনগণের সলেম এক্সপ্রেশন। কিভাবে গণভোটটা সলেম এক্সপ্রেশন? আপনি দেখেন, গণভোট প্রত্যক্ষভাবে জনগণ ভোট দিয়েছে। পৃথিবীতে গণভোটের মাধ্যমে দেশ স্বাধীন হয়ে গিয়েছে। আপনি দেখেন 1947 সালে আপনি এই সিলেট রেফারেন্ডাম আমরা দেখেছি, সেখানে কি আসামের সাথে কি সিলেট থাকবে কি থাকবে না, নাকি পূর্ব পাকিস্তানের সাথে থাকবে, তখন কিন্তু সেদিন গণভোট হয়েছিল। সেই গণভোটের কারণে আজকে সিলেট বাংলাদেশের সাথে আছে। আপনি দেখেন সুদানের দক্ষিণ সুদান আলাদা করতে রেফারেন্ডাম হয়েছে, গণভোট হয়েছে, সেখানে কিন্তু দেশ আলাদা হয়ে গেছে। আপনার ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর আলাদা হওয়ার জন্য গণভোট হয়েছে। তার মানে গণভোটটা হচ্ছে জনগণের সরাসরি সলেম এক্সপ্রেশন। কিন্তু সেই সলেম এক্সপ্রেশনকে আপনি বললেন, সেটাকে আপনি এখন এসে অস্বীকার করছেন। কিন্তু গণভোটের মূল উদ্দেশ্য জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তো বিএনপি অস্বীকার করছে। আপনি তো হচ্ছে দেখেন, প্রথম কথা হচ্ছে গণভোটের অধ্যাদেশটা কোথা থেকে আসছে। জুলাই সনদের 6 নম্বর এতে বলা আছে, কলামে বলা আছে যে জুলাই সনদের নির্দেশনা আলোকে একটা গণভোট অধ্যাদেশ করতে হবে। তার মানে কি, আপনি মায়ের এই যে জুলাই সংস্কার অধ্যাদেশের একটা মাকে তো আপনি একটা সন্তানকে তো বাদ দিয়ে দিচ্ছেন আপনি। তো তার মানে আপনি বললেন আপনি মাকে মেনে নিচ্ছেন, কিন্তু তার একটা সন্তানকে মেনে নিবেন না। গণভোট অধ্যাদেশ তো একটা সন্তান, আপনি তো সন্তানকে অস্বীকার করতে পারেন না। আপনি গণভোট, আপনি দেখেন গণভোট আমাদের, তারা বারবার বলছেন গণভোটটা আমাদের কি নেই, সংবিধানে নেই। আপনি দেখেন 77-এ জিয়াউর রহমান সাহেব গণভোট আয়োজন করেছেন, তখন কিন্তু সংবিধানে গণভোট ছিল। 79-তে গণভোট অন্তর্ভুক্ত হয়েছেন, এবং কি 1991-এ বেগম জিয়া ক্ষমতা আসার পরে গণভোট অ্যাক্ট হয়েছে 1991-এ। সে গণভোট অ্যাক্টটা তো এখনো বলবৎ আছে। আপনি সংবিধানে নেই, সংবিধানে শেখ হাসিনা এসে সংবিধান 75 সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করেছে। কিন্তু এই যে সংবিধানে 75 সংশোধনী, এটা তো অ্যাপ্লাইড ডিভিশন অলরেডি এটাকে কি করেছেন, এটাকে করে দিয়েছেন। হ্যাঁ, এটা আবার রিস্টোর করেছে যে আপনার গণভোট। তার মানে আপনি যখন জনগণের অভিপ্রায়কে প্রাধান্য দিবেন না। দেখেন, গণভোট বলেন, জুলাই সংস্কার আদেশ বলেন, আমার প্রশ্ন হলো জুলাই সনদ বাস্তবায়নে তারা একমত, এবং তারা 133টা অধ্যাদেশের মধ্যে বেশ কয়েকটি অধ্যাদেশ আলোচনা করবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বেসিক জায়গা, মূল জায়গা কোথায়? সেটা তো গণভোটের মূল জায়গা কোথায়? মূল জায়গাগুলো আপনি দেখেন, আমি শুধু আপনাকে ল্যাপস যেগুলো হচ্ছে, মানে যেগুলো 30 দিনের মধ্যে আপনি বলছেন আপনার সময় নেই, 30 দিনের মধ্যে আপনি 133টা অধ্যাদেশ আপনি আলোচনা করার সুযোগ নেই, এই জন্য আপনি কিছু জিনিসকে আপনি বিল হিসেবে উত্থাপন করবেন না, তারগুলো ল্যাপস হয়ে যাবে। এই ল্যাপসগুলো কোনগুলো হচ্ছে জানেন? বেসিক যেগুলো সংস্কারগুলো। আমি শুধু আপনাকে শুধু ল্যাপসগুলো কি হচ্ছে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। কি ল্যাপস হচ্ছে? জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এটাকে ওনারা বাতিল করে দিচ্ছেন, ল্যাপস করে দিচ্ছেন। গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, এটাকে ল্যাপস করে দিচ্ছেন ওনারা। সুপ্রিম কোর্ট সচিবালয়, সুপ্রিম কোর্ট বিচার নিয়োগের অধ্যাদেশ। তার মানে বেসিক যেগুলোতে ওনারা নিজেরা এগুলাতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। বেসিক আপনি দেখেন, আমাদের পরবর্তী 1/11 পরবর্তী যে সংকটটা তৈরি হয়েছে, কেন হয়েছে? তৎপর সরকার বাতিল করার কারণে। কিসের মাধ্যমে বাতিল করেছে? উচ্চ আদালতের নির্দেশনার মাধ্যমে। আর উচ্চ আদালতের বিচারকগুলো কিভাবে নিয়োগ হয়? পলিটিক্যালি নিয়োগ।
তার মানে আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। কিন্তু এই যে বিচারক নিয়োগের যে নিয়ম, যে এবারে যে সংস্কারের মূল বিষয়, এটা বিএনপি এটাকে ওন করছে না, এই জন্য এটাকে ল্যাপস করে দিচ্ছে। তার মানে বেসিক যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো ওরা ল্যাপস করে দিচ্ছে, তার মানে এগুলো দরকার নেই। বিএনপি প্রথম থেকেই কিন্তু অনেকগুলো ব্যাপারেই বিএনপি আপনার অবজেকশন করেছে, দিয়েছে। সেই অবজেকশনগুলো যে গণভোটটা যখন হয়, আপনি খেয়াল করেন, খুব বেশি দিন আগের কথা না, গণভোটের কথা যখন আসে সংস্কার কমিটিতে, তখন বিএনপি প্রথমেই অবজেকশন দিয়েছেন, এটা হয় না। এবং এটাই এই যে এত সংবিধানের কথা আমার ছোট ভাই বললেন, সংবিধানে বর্তমানে গণভোট নাই। এর আগে 3টা ছিল, কিন্তু এখন গণভোট নাই। তো অধ্যাদেশও নাই, রাষ্ট্রপতির অধ্যাদেশও দেওয়ার কোনো উপায় নাই, দেওয়াও হয় নাই। এটা সংস্কার কমিটির ব্রেন চাইল্ড, কোনো একটা দলের, আজকের বিরোধী দল তাদের ব্রেন চাইল্ড। সেটা কার মাধ্যমে প্রকাশিত হয়েছে? আলী রিয়াজের মাধ্যমে প্রকাশ করেছে। তো বেশ ভালো কথা, বিএনপি নিষেধ করেছে, তারপরেও তারা গো ধরেছে। বিএনপির সামনে টার্গেট হলো নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন, ভালো একটা নির্বাচন, যে কোনো মূল্যে নির্বাচনটা হলে বিএনপি যায় না, বিএনপিকেই, কারণ আর কোনো দল নাই ওরকম, বিএনপি ক্ষমতা থেকে আটকাতে পারবে না কেউ। বিএনপি এটার জন্যই কিন্তু বিএনপি যখন আপনি খেয়াল করেন ইন্টারিম গভর্নমেন্ট হলো, তার আগে কিন্তু ওনারা বিএনপির জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল। কারণ বিএনপি জানে 3-4 মাস পরেই নির্বাচন হবে, আমি জাতীয় সরকারে আমি কেন যাব? ইলেকশন হলে জনগণ ভোট দিবে, একটা জায়গায় ভোট দিবে, বিএনপিকে যদি দেয় বিএনপি সরকারে যাবে। তো সেই হিসেবে বিএনপি বলেছে, তারা শুনে না এই কথা, যে কোনো মূল্যে তাদের কাছে গণভোট হতে হবে। এবং তাদের গো ধরাতে বিএনপি তারপরে আর কোনো কথা বলে নাই, কারণ এই গণভোট হলেও যা, না হলেও তাই, বিএনপি এটা বলেছে ক্লিয়ার। একই অধ্যাদেশে তো গণভোট, জাতীয় সংসদ নির্বাচন দুটো হয়েছে তো নাকি? আমি বলি, শেষ করি, তো ক্লিয়ার বলেছে বিএনপি। তারপরে মনে করছে যদি একটা ভোট হয়ে যাবে একই খরচে, খালি একটা পাতা, হয়ে যাবে, আমরা মানবো না, আমরা মানবো না তা না, এটা তো আইনের মধ্যেই নাই, ঠিক আছে? নির্বাচনটা কি আইনের মধ্যে আছে? নির্বাচন তো অবশ্যই আইনের মধ্যে আছে, নির্বাচন ছাড়া সংবিধানে, নির্বাচন ছাড়া কি গণতান্ত্রিক রাষ্ট্র হয়? কতদিনের মধ্যে হবে সেটা আছে, হ্যাঁ, সেইখানে 18 মাস পরে হবে কিনা সেটা তো 18 মাসের, এটাও বিএনপি অনেকদিন বলেছিল। তখন কিন্তু তারা বলছে বিএনপি খালি নির্বাচন চায়, বিএনপি যে কোনো মূল্যে নির্বাচন, নিশ্চয় আপনারাও তখন বলেছিলেন বিএনপি শুধু নির্বাচন চায়। এবং নির্বাচন না হলে কি হয়, আপনারা 18 মাসে অন্তত বুঝে গিয়েছেন। তখন কিন্তু 10 মাস 12 মাসের পরে আপনারা সবাই তখন নির্বাচনের পক্ষে গিয়েছেন। কিন্তু বিএনপি কিন্তু এট ফার্স্ট দিন থেকে নির্বাচনের কথা বলছিল, স্মরণ করিয়ে দিচ্ছিল। তো যাই হোক, বিএনপি দেখলো যে এই গণভোট কোনো কাজেই লাগবে না, কারণ এটা একদমই নিয়ম বহির্ভূত। তা আপনি বিএনপি কেন ভোট চায় না, বিএনপি কেন গণভোটের পক্ষে না, এরকম বলাতে বিএনপি নেতারা বললো হ্যাঁ ভোট দিয়ে দিন, সমস্যা কি? আপনার প্রশ্নটার উত্তর যেটা, একসাথে দুইটা ভোট তো দুই রকম, একটা ইলিগ্যাল আর একটা লিগ্যাল। লিগ্যাল ভোটটাই ভোট দিলে সেটা লিগ্যালের প্রশ্ন, বৈধতার সন্তান বৈধই হবে, অবৈধ সন্তান অবৈধই হবে। আপনার সন্তানের এখানে কোনো দোষ নাই, ভোট দেওয়াতে কোনো দোষ নাই, কিন্তু ভোটটা কোথায় দিল এটা হলো দোষ। মানে অবৈধ ভোটে আপনারা তো সায় দিয়েছেন। আমি বললাম ভোট দেওয়াতে দোষ নাই, ভোট আপনি দিলেন, কিন্তু ইলিগ্যালের মধ্যে যদি ভোট দেন তাহলে ইলিগ্যালই হবে, লিগ্যালের মধ্যে ভোট দিলে লিগ্যাল হবে। ভোট কে দিয়েছে কে দেয় নাই আমি আপনাকে বলি নাই আমি ভোট দিয়েছি, আরেকজন আপনাকে বলে নাই, বিএনপি সর্বোচ্চ নেতা বলে নাই সে ভোট দিয়েছে, সে বলছে ভোট দিয়েন। যখন এটা নিয়ে খুব আলোচনা হয়েছে যে বিএনপি চায় না, বিএনপি বলে না, বিএনপি কি চাইছে? একটা সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন বলি আপনাকে, তার যুক্তিতে পাল্টা যুক্তি আমি দিচ্ছি তো আপনাকে। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি দেখেন আজকে উত্থাপন করেছে 62 আমাদের প্রসিডিউর যে 62 এর, আমাদের প্রবিধান 62 এর আলোকে একটা জনগুরুত্বপূর্ণ বিষয় হলে তখন হচ্ছে বলা হয় যে 62 ধারায় আপনাকে উত্থাপন করতে হবে, এবং তখন সংসদের যে বর্তমান কার্যক্রম আছে এই কার্যক্রম স্থগিত হয়ে ওই ধারা নিয়ে কথা বলা হবে। সেটা নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে চিঠি দিতে হবে বা সংসদ সদস্যকে চিঠি দিতে হবে, এবং যে মন্ত্রণালয়ের বিষয় ওই মন্ত্রণালয়ের কাছে চিঠি দিতে হবে। আপনার বিরোধী দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। 68 ধারা দিয়েছে, আইন মন্ত্রণালয় 62 ধারা দিয়েছেন, ওনারা বলছেন 68 ধারায় দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে 68 ধারা দিতে হবে, 68 ধারা দিতে হলে 25 জনকে নাকি চিঠি দিতে হবে, 5 জনকে চিঠি দিতে হবে। উনি বলেছেন 68 ধারা দিয়েছে, 62 ধারা। এখন দেখেন, আপনি দেখেন, উনি বলেছেন 62 ধারা দেওয়ার জন্য রাষ্ট্রপতি এই কি বলে আইনমন্ত্রী, এটা জুলাই সনদের বিষয় উত্থাপন হয়েছে, তাহলে এটা পয়েন্ট অফ অর্ডারের উত্তরটা দিবে কে? চিঠি কাকে দিয়েছি? আমি আইনমন্ত্রীকে দিয়েছি, তাহলে আইনমন্ত্রী এটা উত্থাপন করবেন। কারণ আইনমন্ত্রী কেন কথা বলছেন না? কারণ জানেন, এই যে জুলাই সনদ অর্ডারটা তখন হয়েছে যখন আইনমন্ত্রী রাষ্ট্রের প্রধান কর্মকর্তা ছিলেন, উনি প্রধান কর্মকর্তা, ওনার পরামর্শে জুলাই সংস্কার আদেশটা হয়েছে। এখন উনি যদি এটার এগেইনস্টে কথা বলে তাহলে উনি ওনার জায়গা থেকে চলে আসেন, এই জন্য সবকিছু স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে। আপনি দেখেন বলতে পারেন কিনা? পারেন, কিন্তু প্রথমে আপনি চিঠি কাকে দিয়েছেন?
আইনমন্ত্রীকে দিয়েছে, আইনমন্ত্রী প্রথমে ব্যাখ্যা দিবে, এরপরে যদি কোনো কিছু হয় তিনি পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করতে পারবেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর যে বেসিক দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে না করে উনি যদি বলেন না সব জানতে আমি সমছে, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী তার শপথের মধ্যে আছেন কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী যে সংসদে ঘোষণা করেছেন জাতির জনক, এই কি বলে স্বাধীনতা ঘোষণা করেছেন জিয়াউর রহমান সাহেব প্রথম। আমরা তো এটা মনে মানে বিশ্বাস করি জিয়াউর রহমান সাহেব করেছেন, কিন্তু আমাদের সংবিধানে কি আছে? সংবিধান 152 তে বলা আছে, বলা আছে যে স্বাধীনতার ঘোষক হচ্ছে কি শেখ মুজিবুর রহমান। তাহলে একজন মন্ত্রী, আপনি জানেন একটা সংসদ সদস্য এবং মন্ত্রীরা এক্সট্রা কয়টা শপথ নিতে হয়? মন্ত্রীদের আলাদা একটা শপথ আছে। মন্ত্রীদের শপথটা কি জানেন? আমি আপনাকে শুধু মন্ত্রীদের শপথটা আপনাকে শুধু একটু কোটের আনকোট করে দেখে মন্ত্রীদের শপথটা দেখাই। মন্ত্রীর শপথের মধ্যে বলা আছে, আমি সংবিধানের রক্ষণ, সমত্ব, নিরাপত্তা বিধান করিব। এটা হচ্ছে তার শপথ, মানে সংবিধানের সংরক্ষণ, নিরাপত্তা। এটা কিন্তু একটা সংসদ সদস্য এই শপথটা নেয় না এই সংসদ সদস্য। এবং কি গোপনীয়তার শপথ আছে, এটা আবার এমপিদের নেই। গোপনীয়তার সম্পদ মানে রাষ্ট্রের গোপনীয়তা তিনি মেনটেন করবেন। তাহলে উনি যে সংবিধান সংরক্ষণ করিবেন, কিন্তু সংবিধানের বাইরে গিয়ে উনি যে স্বাধীনতা ঘোষণা করলেন, তাহলে কি সংবিধানে আছে? তাহলে তো আপনি তো শপথ ভঙ্গ করলেন, আর শপথ ভঙ্গ করলে আপনার কি মন্ত্রিত্ব থাকে? আপনি তো শপথ ভঙ্গ করলেন, শপথ মন্ত্রিত্ব। এবং কি এবার দেখেন সংবিধানের দোহাই দিচ্ছেন আপনি, সংবিধানের দোহাই তো দিচ্ছেন আপনি। দেখেন 5 তারিখে যখন বেগম জিয়াকে রাষ্ট্রপতি ওনাকে মানে প্রথম 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর, তখন তার প্রধান উপদেষ্টা শপথ নেয় নাই। এই রাষ্ট্রপতি কি করলেন? ওনাকে ছেড়ে দেওয়ার আদেশ দিলেন, ক্ষমা করে দিলেন। রাষ্ট্রপতি 2টা কাজ প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া করতে পারে, একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। এর বাইরে কোনো কিছু উনি ওনার এখতিয়ার বশত করতে পারবেন না। তাহলে কেন করেছেন? ডক্ট্রিন অফ নেসেসিটি। উনি ক্ষমা করে, এটা ওনার এখতিয়ারে নাই, সংসদ ভাঙ্গার এখতিয়ার ওনার নাই। কিন্তু কেন হয়েছে? ডক্ট্রিন অফ নেসেসিটি। সব সংবিধানের বাইরে হয়েছে সবকিছু, কারণ সংবিধানে ওনার দায়িত্ব হচ্ছে মাত্র 2টা। কিন্তু উনি করেছেন, বেগম জিয়াকে মুক্তি করে দিলেন। বেগম জিয়া আমাদের অন্তরে আছে, আমরা ওনাকে ওন করি, লালন করি, বাংলাদেশের নেত্রী উনি। কিন্তু ওনাকে যে করলেন কেন? ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। তাহলে সেটা তো আপনি সংবিধানের বাইরে গিয়ে মেনে নিলেন, এরপর দেখেন বাজেট ঘোষণা সংসদে পাশ হইতে হবে, পাশ হওয়ার পরে তারপর কর আরোপ করতে হবে আমার উপরে। কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার যে বাজেটটা ঘোষণা করলেন এবং আমার উপর কর আরোপ করলেন, এটা তো সংবিধানের ভায়োলেশন হয়নি? হয়েছে। তারপর আপনি নিজে বলেন যে নির্বাচন আয়োজনটা 90 দিন, এরপর 180 দিন, এরপর নির্বাচন আয়োজন করা, এটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি, সবকিছু ডক্ট্রিন অফ নেসেসিটি। তেমনি গণভোটও ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে হয়েছে। আপনি যে সংবিধানের দোহাই দেন, শেখ হাসিনা দেবের সংবিধানের দোহাই দিয়েছে ভাই, সংবিধানের দোহাই দিয়ে 17-18 বছর আমাদের অধিকারকে খর্ব করেছে। সেম কাজ যদি আজকে আমাদের সরকার প্রতি আমরা ডিউ রেসপেক্ট, সম্মান রেখে বলছি, সংবিধানের দোহাই দিয়ে শেষ হয়েছে আওয়ামী লীগ। শেষ কি? আওয়ামী লীগ একটা সরকার, একটা এই স্বাধীনতায় একটা কি বলে নেতৃত্ব দানকারী একটা সংগঠন, আর আজকে একটা মিছিল বের করতে পারে না, বের হইতে পারে না। আওয়ামী লীগের পরিচয় দিলে আজকে সে গ্রেপ্তার হচ্ছে কেন? আপনি কি বলতেছেন বিএনপিকে আওয়ামী লীগের পরিণত হবে? না, আপনি যখন সংবিধানের দোহাই দিবেন, আপনি তো ইতিহাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জানেন, ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আমরা যখন ক্ষমতা চলে আসি তখন আমরা সব ভুলে যাই, আমার পরিণতির কথা ভুলে যাই। আপনি যখন সংবিধানের দোহাই দিয়ে এই যে গণরায়, সলেম এক্সপ্রেশন, গণভোটটাকে আপনি অস্বীকার করবেন, অবৈধ, এই তো অবৈধ হলে সব অবৈধ হয়ে যাচ্ছে ভাই। বেগম জিয়াকে মুক্তি দিলেন, সেটাও অবৈধ। আপনি যে হচ্ছে নির্বাচন আয়োজন করলেন, সেটাও অবৈধ। আপনি যে বাজেট ঘোষণা করলেন, সেটাও অবৈধ। আপনি গণভোট আয়োজন করলেন, সেটাও অবৈধ। আপনি যে সরকার নির্বাচন আয়োজন করলেন, সেটাও অবৈধ। সব অবৈধ হবে, একটা অবৈধ হবে, একটা আপনার পক্ষে গেলে আপনার এটা নিয়ে আসছি। আপা বলো না গণভোটটা একটা ফোড়ায় পরিণত হয়েছে কেন? কারণ হচ্ছে আসলে গণভোটটা এখন আর আমাদের প্রয়োজন নেই, ওই যে ছাতার মতো। এখন এটা আমার কাছে অসহ্য লাগছে, তখনও ছিল না, এটা আমার কাছে অসহ্য লাগছে। এখন কেন অসহ্য লাগছে? অথচ এই গণভোটের প্রস্তাব দিয়েছে বিএনপির পক্ষ থেকে। আপনার যখন গণভোটটা কেন আসছে জানেন? গণভোটটা দরকারই ছিল না। যদি আপনি নোট অফ ডিসেন্ট না দিন তাহলে গণভোট দরকারই ছিল না। যখন ঐক্যমত হচ্ছে না, তখন সালাউদ্দিন সাহেব, আজকে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি উত্থাপন করলেন, যেহেতু আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আপনারা নোট অফ ডিসেন্ট মানছেন না, আপনারা জনগণ হাতে ছেড়ে দেন। জনগণ যদি বলে যে নোট অফ ডিসেন্টকে জনগণ মানবে না, গণভোট যদি জয়ী হয়, জনগণ যদি আমরা মেনে নিব, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে প্রস্তাবটা দেওয়া হয়েছে, এই জন্য গণভোটটা, সেই গণভোটটা হয়েছে। সেটা অভিযোগ ছিল তারা প্রতারণা করা হয়েছে, এটা অভিযোগ ছিল। আপনি তো নোট অফ ডিসেন্ট, মানে প্রতারণা তো হয়েছে আপনার জুলাই সনদে। ওনারা বলেছে যে নোট অফ ডিসেন্টকে বাদ দিয়ে জুলাই সনদ করা হয়েছে। তখন পরবর্তীতে বলা হলো ঠিক আছে, এই নোট অফ ডিসেন্ট যেহেতু আমরা দিয়েছি, আমরা যে বিষয় আমরা চাই না, সংস্কার চাই না, যেমন আমরা চাই না যে যিনি দলীয় প্রধান হবে তিনি রাষ্ট্রপ্রধান হবে, এটা আমরা চাই না। অথচ এই 30টা দলের মধ্যে 28টা দল চায় এটা, কিন্তু বিএনপি চায় না। তখন কথা হচ্ছে তাহলে এটা আমরা জনগণের হাতে ছেড়ে দিই, কারণ জনগণ যদি বলে যে এটাই হবে বাংলাদেশের আইন, তাহলে সেটাই হবে। গণভোটটা এই জন্যই তো হয়েছে। তো তাহলে এখন এই গণভোটটাকে আপনি কি করছেন? আপনি এখন গণভোটটা আপনার কাছে খুব অসহ্যকর মনে হচ্ছে। দেখেন একটু বলি যে গণভোটে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল, মানে হা না দেওয়ার জন্য, সেখানেও তো তাদের বক্তব্য ছিল, অভিযোগ ছিল যে 30টা বিষয় হলো পড়তে তার অনেক দিন সময় লাগে। আপনার যদি প্রশ্ন থাকে তাহলে আপনি আগেই বলবেন যে আমি গণভোটে রাজি না, আমি জনগণের হ্যাঁ আমি এটা মানি না। এখন যেভাবে আপনার গলাটা বড়, তখন আপনি গলাটা বড় দেখাইতেন যে আমি মানি না,
গণভোটে আমার কর্মীরা তোমরা গণভোটে ভোট দিবা না, হ্যাঁ ক্যাম্পেইন করবা না তোমরা, কারণ এই গণভোটে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কিন্তু আপনি দরকার হচ্ছে আপনার ইলেকশন হওয়া দরকার, ক্ষমতা আসলে এরপর আপনি অস্বীকার করবেন, আপনি তো সেটাই এই মনে মনে আপনার অন্তরে আছে। বিএনপি কি জানতো তারা মনে মনে আছে। এতগুলো আসন পাবে? না, কতটুকু পাবেন আমরাও জানতাম বিএনপি বেশি আসন পাবে, বিএনপি কেন জানবে না? বিএনপি জানবে না, বাংলাদেশের বৃহৎ দল বিএনপি জানবে না কেন? আমরাও জানি বিএনপি বেশি আসন পাবে, কিন্তু 2/3 মেজরিটি পাবে, এটা নিয়ে অনেক প্রশ্ন আসে, এটা নিয়ে আমি না যাই। দেখেন কত হচ্ছে, জামাত আপা এতগুলো একটা- সিট পাবে, এটা আপা- নিয়ে তো প্রশ্ন আপা আসে। একটা বিষয় নিয়ে আসলেন, সেটা হচ্ছে যে জামাতের এখন যারা আছে এই একমাত্র আইনের দিক থেকে হয়তো শিশির মনির জানে, আর কেউ সংসদে যারা আছে যারা ইলেকশন করেছে তারা আর কেউ জানে না। আপনি দেখেন 2001 সালে আপনি দেখেছেন 2001 সালে বিএনপির যে নির্বাচিত হওয়ার পরে সংবিধান জানোয়া কোনো ব্যক্তি ছিল না। মধু সাহেব, ব্যারিস্টার মধু সাহেব ফেল করেছিলেন, জমিরুদ্দিন সরকার সাহেব ফেল করেছিলেন নির্বাচনে। তখন পরবর্তীতে কি হয়েছে, উপনির্বাচনে অন্য জায়গায় নির্বাচন করিয়ে তাদেরকে পাশ করিয়ে তারপরে তাদেরকে সংসদে নিয়ে আসা হয়েছে, যাতে সংবিধান নিয়ে কথা বলতে পারে। কারণ সংসদের মেন কাজ তো সংবিধান আইন প্রণয়ন করা, কিন্তু আপনার আইন জানোয়া না থাকলে তাহলে তো পারবেন না। জামাতেরও একই অবস্থা হয়েছে, জামাতের অনেকগুলো ব্যারিস্টার গিয়েছে, কিন্তু তারা তো হচ্ছে এতদিন বিলেতে লন্ডনে তারা প্র্যাকটিস করেছে, বা আমি দুই ল পড়েছি, বর্তমান ল পড়েছে, লন্ডন ল পড়েছি, পুরো পার্থক্য, কোনো মিল নেই। কিন্তু তারা এসে একটু বুঝতে একটু সময় লাগছে তাদের, কিন্তু জামাতের এখন উচিত, জামাতের উচিত অপরিপক্ষ না, জামাতের উচিত এখন যেটা করা সেটা হচ্ছে বিএনপি যেমন 2001 সালে নির্বাচিত হওয়ার পরেও, মানে আপনার এই ক্ষমতা আসার পরেও উপনির্বাচন দিয়ে দুইজনকে যারা ভালো আইন বুঝে তাদেরকে নিয়েছে। জামাতের এখন উচিত যে উপনির্বাচনগুলো যেখানে হচ্ছে দরকার, বিএনপি কি করছে, ওনাদের বসিয়ে দিয়েছেন, ওনাদের সংসদ সদস্যকে বসিয়ে দিয়ে নির্বাচন করিয়েছেন। জামাতে যে ভালো ভালো আসনগুলো আছে যেখানে 100%, যেমন সাতক্ষীরা তাদের চারটা পেয়েছে, যশোরে 5টার মধ্যে 4টে পেয়েছে। কিছু নিশ্চিত যে আসনগুলা, সেই আসনগুলোতে কিছু যারা আইন জানুয়া ব্যক্তি তাদেরকে নিয়ে ইলেকশন করানো, নির্বাচিত করে সংসদে নিয়ে আসা। তাহলে কারণ সংবিধান সম্বন্ধে জানতে হলে তো আসলে প্রচুর পরিমাণ আপনাকে, এই যে যেমন হচ্ছে আমাদের আপা যে বললো আইনমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী একটু বেশি জানে, কারণ উনি সংস্কারের বিষয় আছে। আমার কথা হচ্ছে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি আইনমন্ত্রী বানা দিতেন, বা দুইটা মন্ত্রী, আপনি 3টা মন্ত্রণালয় আপনি সড়ক পরিবহনকে দিলেন না, তো 2টা মন্ত্রণালয় আপনি দিতেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রী কেন স্বরাষ্ট্রমন্ত্রী হইতে হবে? আইনমন্ত্রী হোক, উনি আইনমন্ত্রী হোক, বা 2টা দিয়ে দেন আপনি ওনাকে। আপনি যে ব্যারিস্টার স্পিকার সাহেব, আমাদের বর্তমান ডেপুটি স্পিকার সাহেব ব্যারিস্টার কাইসার কামাল, উনি তো ব্যারিস্টার মানুষ, আইনের মানুষ, ওনাকে আপনি অন্য মন্ত্রণালয় দিয়েছিলেন না শুরুতে? অন্য মন্ত্রণালয় দিয়েছেন না? আবার একজন কি বলে আপনার একজন ভদ্র মহিলা আছেন, উনি প্রতিমন্ত্রী হয়েছেন ব্যারিস্টার, ওনাকে অন্য মন্ত্রণালয় দিয়েছেন না? আইনমন্ত্রীকে আপনি অন্য মন্ত্রণালয় দিতেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনমন্ত্রী বানাইতেন, তাহলে তার আমাদের ডেকোরামটা নষ্ট হতো না। এখন তো আমাদের সংসদের ডেকোরাম নষ্ট হচ্ছে, আপনার সংসদের বিশৃঙ্খল হচ্ছে, কারণ সংসদে আমি চিঠি দিচ্ছি আইনমন্ত্রীকে, উত্তর দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে তো এটা আইনমন্ত্রীকে অপমান করা, মানে আমার দেশকে অপমান করা। তো উনি বলছেন যে বিএনপিরও সেখানে সমস্যা হচ্ছে না, জনগণের সমস্যা না, হচ্ছে না। বিএনপির সমস্যা না হলে আমার জামাতের কেন সমস্যা হবে? না, জামাতের কেন সমস্যা হবে? বিএনপির যদি সমস্যা না, বিএনপির সমস্যা নাই হতে পারে, কিন্তু দেশে তো সমস্যা হচ্ছে, ডেকোরাম নষ্ট হচ্ছে না, সংসদে ডেকোরাম নষ্ট হচ্ছে না। আপনি চিঠি দিলেন, আপনি জনগণ, আপনি তো এই তো শেখ হাসিনা তো বলতে সবসময় যে জনগণ আমাদের পক্ষে আছে, আমাদের পক্ষে আছে। আপনি কিভাবে বলেন জনগণ এটা ভালোভাবে নিচ্ছে? জনগণ তো বলছে যে সংসদ ডালে চালে খিচুড়ি, স্বরাষ্ট্রমন্ত্রী সব জায়গায় বুলি, জনগণ তো বলতেছে এটা তো বিরোধী দল বলতে হবে না, আপনি জনগণ তো বলতেছে। আপনি তো ডেকোরাম নষ্ট করছেন, আপনি আইনমন্ত্রী বানিয়ে দেন ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী 2টা মন্ত্রণালয় দিয়ে দেন, তাহলে তো কোনো সমস্যা তো নেই। যে জানুয়া ব্যক্তি তাকে ওই জায়গায় দিতে হবে, কিন্তু আপনি তো সেটা করছেন না। আপনি একদিন আইনমন্ত্রীকে পিছনে বসে রাখছেন, আর একদিন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিচ্ছেন, তাহলে তো সংসদের ডেকোরাম নষ্ট হচ্ছে না? ডেকোরাম নষ্ট, সৌন্দর্য তো নষ্ট হচ্ছে। এই জায়গাটা মনে হয় সেক্ষেত্রে আইনমন্ত্রী তো কোনো ধরনের প্রতিবাদ বা আইনমন্ত্রী কেন করবে প্রতিবাদ, বা আমাকে কেন করবে প্রতিবাদ? এটা মানে আপাদে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারছে না, কেন পারছে না? উনি তো দলের ওন করে, বলবে কিভাবে? দলকে ওন করে না উনি, তো তাহলে উনি সবকিছু চাইলে কি বলতে পারবে? সবকিছু চাইলে বলতে, আপনি যখন বললেন সড়কমন্ত্রী 3টা মন্ত্রণালয় কেন পেলে, অন্য কি যোগ্য লোক নাই? উনি বললেন যে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, তারপরেও কোনো মতে স্বাভাবিক নিজের দল ওন করে কিভাবে বলবে? এটা বিশ্বগুলো এমন, আইনমন্ত্রী কিভাবে বলবে? আপনি না, এরকম না, এরকম না। বলেন যে যদি কিছু বলতে চান, আসলে এটা আসলে কতটুকু মানে ওনার যুক্তি হলো স্বরাষ্ট্রমন্ত্রী, যেটা আমিও বলেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে দিলে কি সমস্যা হতো, যেখানে সড়ক পরিবহন মন্ত্রীকে দেওয়া হয়েছে? আপনাদের কথা নিশ্চয়ই কর্তৃপক্ষের কানে যাবে, তারা চিন্তা করবে। আমিও আপনাদের হয়ে এই কথাটাই বলছি, নিশ্চয়ই তারা চিন্তা করবে। একের অধিক মন্ত্রণালয় পেয়েছে অনেকেই, কারণ মন্ত্রণালয় অনেকগুলো, ফুল মিনিস্টার মাত্র 24 জন। হ্যাঁ, তো সেখানে তাকে আমি আপনাদের হয়ে বলতে পারি, তাকে ওই জায়গায় আপনি চান কিনা? আমার আনলে খারাপ লাগবে না, কারণ একজন যোগ্য মানুষের হাতে যদি যোগ্য জায়গাটা পড়ে আমার ভালো লাগবে। 2টা মন্ত্রণালয় তো এমন না যে চালায় নাই, অনেকের হাতে এখনো আছে 2-3টা মন্ত্রণালয়। সো এটা কর্তৃপক্ষ, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন তাহলে করবেন। তখন জামাত কি নিয়ে রাজনীতি করবে? আমার কথা হচ্ছে তখন জামাতের যে আনকোরা, জামাতের মাননীয় সংসদ সদস্যরা আনকোরারা তখন কি বলবে? বিরোধী দলের কাজে তো এটা, আপনি ভুল করলে আপনাকে ভুল করে দিবে। জামাতের লোকদেরকে আপনারা কথা বলার সুযোগ দিচ্ছেন কেন? না, এটা তার অধিকার, সে কথা বলবে। অভিযোগ তোলার সুযোগ। আমরা চাই এরকম সরকারি যে বিরোধী দল
ছায়া সরকারের মতো কাজ করবে, আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলবে, দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে, আমরা চাই আমাদের সমালোচনা করবে, আবার আমরা একসাথে। যেমন আজকে দেখেন, আজকে যখন জানাজা হলো স্পিকার সাহেব মহোদয়ের স্ত্রীর, তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিরোধী দলের নেতার জন্য জায়গা রেখে দিয়েছেন। ডেপুটি স্পিকারকে উনি বলেছেন কানে কানে, এরকম বোঝা গেল যে আপনি একটু সরে যান, এখানে একটা জায়গা থাকুক। যখন বিরোধী দলীয় নেতা আসে নাই তখন পর্যন্ত এই যে সম্মান দেওয়াটা, এই যে তার জন্য জায়গা রাখাটা আমাকে মুগ্ধ করেছে। আমি জানি না অন্য কাকে মুগ্ধ করেছে কিনা, আমাকে মুগ্ধ করেছে এই জন্য যে উনি ওই ফিলটা করে যে সংসদটা একটা পরিবারের মতো, যে পরিবারে দুই শ্রেণীর মানুষ থাকবে, একজন সমালোচক থাকবে, আরেকজন আলোচক থাকবে। আলোচক এবং সমালোচক একটা সময় পর্যন্ত সমালোচনা করবে, তারপরে দিন শেষে কি আমরা তো এক, দিন শেষে প্রত্যেকটা মানুষ। এই যে আমাদেরকে আগে বলতেন আপনারা এবং যারা দেখতো যে টকশো করতেছে, কি ঝগড়া করতেছে, তারপরে যখন নেমে যাচ্ছে কি সুন্দর সম্পর্ক, খোঁজ খবর নিচ্ছে। কেন খোঁজ খবর নিবে না? নেওয়া উচিত। কারণ এখানে কেউ আমরা কারো বাড়ি ঘর বাড়ি বা আমার বাবাকে কেউ খুন করছে এইসব নিয়ে আমরা ঝগড়া করতে আসি নাই। যে তর্ক করছে সেও দেশকে ওন করে, যাকে নিয়ে তর্ক করছে সেও দেশকে ওন করে। সো একটা দেশকে ওন করা নিয়ে দেশের মঙ্গল চাওয়ার জন্য কারোটা পক্ষ বিপক্ষে যেতে পারে, থার্ড কেউ ওটাকে মেনে নিবে যে কোনটা ভালো কোনটা মন্দ। এই যে আলোচনা সমালোচনা না হলে ভালো এবং মন্দটা কিন্তু উত্থাপিত হতে পারে না। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বিএনপিও কি সংবিধানের মার পেছে পড়ে যাচ্ছে কিনা? বেশ করে যদি বলি, যদি উনি উল্লেখ করেছেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু সংবিধানে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে সংবিধানের কিছু জিনিস আবার বিএনপির পক্ষ থেকে মানে আপনার প্রশ্নটা বুঝেছি। 17টা সংশোধনী হয়েছিল এই 72-এর সংবিধানে। অনেকগুলো সংশোধনী এর মধ্যে সরকারের নিজস্ব খামখেয়ালিপনা আপনার সংশোধনী হয়েছে। আমি যদি একটা প্রমাণ দিই, শেখ মুজিবুর রহমানের পরিবারকে আপনার আজীবন আপনার সিকিউরিটি দেওয়া, এটা তো কোনো আইন হতে পারে না, এটা কোনো সংশোধনী হতে পারে না, কিন্তু হয়েছে তো। তারপরে আপনি এই যে সাইবার নিয়ে কোনো কথা বললে সরকারকে কথা বলবে না তো কাকে বলবে? সরকারকে কোনো কথা বললে তার 7 বছরের জেল মিনিমাম। এই জিনিসগুলো হয়েছে তো। তারপরে আপনার এই যে এগুলো তো চেঞ্জ করবে কিনা বিএনপি, এই জায়গাটায় আপনার স্বাধীনতার ঘোষক শেখ হাসিনার হাজবেন্ড ওয়াজেদ মিয়া তার বইতে লিখেছে, আমি একটাই